স্থান লন্ডন বিশ্ববিদ্যালয়। ভারত সরকারের বৃত্তি নিয়ে ৩ বছরের জন্য বিলেতে এসেছেন কলকাতার এক অধ্যাপক। বয়স ৩০-এর কাছাকাছি। উদ্দেশ্য গবেষণা করে ডিলিট পাওয়া, কিন্তু বাদ সাধলেন থিসিস বোর্ডের লোকজন। জানিয়ে দিলেন আগে পিএইচডি, পরে ডিলিট। বিলেতে সেই সময় রাম শর্মা তর্কবাগীশের প্রাকৃত কল্পতরু সম্পাদনা করছেন এক পণ্ডিত। তা করতে গিয়ে বেশ কিছু জায়গায় অর্থ ও পাঠ উদ্ধারে বড় সমস্যা হচ্ছে। ছুটে গেলেন সেই বাঙালি অধ্যাপকটি। কাজ মিটল। খুব খুশি সেই বিলেতি পণ্ডিত। জিজ্ঞাসা করলেন, এ দেশে কি করতে? সমস্যার কথা জানালেন কলকাতার যুবক। শুনেই সেই পণ্ডিতের উক্তি, তুমি যে আমার বইয়ের পাঠোদ্ধার করে দিলে, তাতেই তো পিএইচডি হয়ে গেল, আবার কেন? এরপরে সেই পণ্ডিতের সুপারিশেই যুবকটি ডিলিটের জন্য ভর্তি হলেন। পণ্ডিতটি জর্জ অ্যাব্রাহাম গ্রিয়ারসন। বাঙালি অধ্যাপকটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বিখ্যাত ধ্বনিতাত্ত্বিক ড্যানিয়েল জোন্সের তত্ত্বাবধানে গবেষণার ফলটিও চমকপ্রদ। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে যা ODBL নামে পরিচিত, নামে মহাগ্রন্থ। এক লহমায় এই বই সুনীতিবাবুকে দিল দেশ বিদেশের খ্যাতি। সুনীতিবাবুর জন্ম ২৬শে নভেম্বর ১৮৯০। কার্তিক পূর্ণিমার দিন শিবপুরে মামার বাড়িতে। পৈতৃক ভিটে ৬৪ সুকিয়া স্ট্রিটে। বাবা হরিদাস চট্টোপাধ্যায়, মা কাত্যায়নী দেবী। বাড়িতে অনেক মানুষ। ঠাকুরদা বাবা কেরানিগিরি করেন, তাই নিত্য টানাটানির সংসার। ছোটবেলায় পোলিও হলো সুনীতিবাবুর। চোখ দুটোয় পাওয়ার -12 এরকম পরিবার থেকেই ক্যালকাটা একাডেমি, মতিলাল শীলের অবৈতনিক স্কুল, স্কটিশ চার্চ ও প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চার সব স্তরে সাফল্য অর্জন তাঁর। প্রেসিডেন্সিতে ইংরেজি পড়ার সময় তিনি 4 কিংবদন্তি মাস্টারমশাই প্রফুল্লচন্দ্র ঘোষ, মনমোহন ঘোষ, বিনয়েন্দ্রনাথ সেন ও HM পার্সিভালের সংস্পর্শে এলেন। শুরু হলো গ্রিক, ল্যাটিন সহ নানা পাশ্চাত্য ও প্রাচ্য ভাষার চর্চা। সুনীতি মেধা আগ্রহ বোধ করল ভাষাতত্ত্ব, বিশেষত ইন্দো ইউরোপীয় ভাষাগুলিতেও। কৃতিত্ব দেখালেন বেদ পাঠেও। ছাত্রাবস্থা ও তার আশেপাশের সময়ে 3 জন মানুষ এলেন সুনীতিবাবুর জীবনে। তৃতীয়জন শিশির কুমার ভাদুড়ী। পরে যাঁর প্রযোজিত চন্দ্রগুপ্ত নাটকের পোশাক পরিকল্পনা রেখায় ফুটিয়ে তুলবেন সুনীতিবাবুই। অন্য দুজন স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এই ব্যক্তিত্বের সঙ্গে সুনীতিবাবুর জীবন প্রত্যক্ষভাবে জড়িয়ে। রবীন্দ্রনাথের সঙ্গে মালয়, সুমাত্রা, বালিদ্বীপ, জবদ্বীপ, শ্যামদেশ ভ্রমণেও যান সুনীতিবাবু, যার ফসল রবীন্দ্র সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ বইটি। রবীন্দ্রনাথ স্বয়ং বাংলা ভাষা পরিচয় বইটির উৎসর্গপত্রে সুনীতি কুমারকে দিলেন উপাধি ভাষাচার্য। দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাষাচার্য, কিন্তু নিজের অমরত্বর দাবি করেছেন রবীন্দ্র সাহিত্য সূত্রেই। করাটা স্বাভাবিকই, কারণ শিলং পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় রবীন্দ্রনাথের শেষের কবিতার অমিত্রে সাধারণের দস্তুর গল্পের বইয়ের বদলে বাংলা ভাষার শব্দতত্ত্বর পাতা উল্টান। বইটি যে সুনীতিবাবুরই। ছাত্রাবস্থা শেষে প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা জীবন শুরু সুনীতিবাবুর। জীবনে এলেন সহধর্মিণী কমলা দেবী। বিয়েতে বন্ধুদের নিমন্ত্রণপত্র লেখা, তাও মন্দাক্রান্তা ছন্দে। 5 কন্যা ও 1 পুত্রের বাবা মা এই দম্পতি। ব্রাহ্মণ সুনীতি কুমারের আর এক রূপ প্রকাশিত হয়েছে শিষ্য সুকুমার সেনের লেখায়। ছাত্রকে চার্লি চ্যাপলিনের নতুন ছবি দেখতে উৎসাহ দিতেন তিনি। পড়তে বলতেন ও হেনরির গল্প। রামায়ণ নিয়ে নতুন করে ভাবতেও বলতেন।
দেশ তখন অনেক দিনই স্বাধীন। আচার্য সুনীতি কুমারের ছাত্র সুকুমার সেন সে সময় সুপ্রতিষ্ঠিত অধ্যাপক। 1975 সাল। দিল্লিতে রামায়ণ নিয়ে বড় সেমিনার হলো। নভেম্বর কি ডিসেম্বর মাসে সুনীতিবাবু এশিয়াটিক সোসাইটিতে সেই রামায়ণ সেমিনারের কথা সাংবাদিকদের বললেন। সুকুমার সেনের স্মৃতিকথায় তার বিবরণ, সুনীতিবাবু বলেছিলেন, পালি জাতকের কাহিনী অনুসারে রাম সীতা ছিলেন ভাই বোন। এ কথা পড়ে গোঁড়ারা সুনীতিবাবুর উপরে চটে গেলেন। বেশি গোঁড়ারা খেপেই গেলেন। তাঁকে ভয় দেখিয়ে চিঠি আসতে লাগল। সুনীতিবাবু ভয় পাননি। গোঁড়া রামবাদীদের ভয় সুকুমার সেনও পেতেন না। 1977-এ চোখের অস্ত্রোপচার। চোখ বাঁধা অবস্থাতেই বক্তৃতা দিতে গেলেন প্যারিসের একটি সম্মেলনের জন্য। কয়েকদিন বাদে ফিরলেন বাড়ি। অপেক্ষা করছেন চশমার। আবার যে অন্বেষণে নামতে হবে এই প্রত্যাশায়। এর কয়েক বছর আগে থেকেই জীবনের গুরুমন্ত্রটি নিশ্চিত করেছিলেন স্বয়ং ভাষাচার্যই। ঠিক করেছেন 90 বছর বয়স হলে যাবেন বানপ্রস্থে। সেই বানপ্রস্থের সঙ্গী হবে ভারত স্বর্ণং গচ্ছামি, ধর্মং স্বর্ণং গচ্ছামি, রবীন্দ্র স্বর্ণং গচ্ছামি ত্রিসূত্র। সুনীতিবাবুকে বানপ্রস্থে যেতে হয়নি, কিন্তু তার জীবন ওই ত্রিসূত্রেই আধার। আমরা ভারতীয়রা শুধু তাঁর দিকে তাকিয়ে বলতে পারি, সুনীতি স্বর্ণং গচ্ছামি। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।